নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি বিডিবি কোর্সে পড়ছো থার্ড ইয়ারে, তোমাদের হিস্ট্রি থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কার্বনারি আন্দোলন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে এর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো 19 শতকের প্রথম দিকে ইতালিতে কিছু গুপ্ত সমিতি গড়ে ওঠে ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য। কারণ ইতালি ঐক্যবদ্ধ ছিল না, আমরা জানি ইতালি একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র ছিল, কারণ ইতালি বলে কোনো দেশ ছিল না। ইতালির যে বিভিন্ন প্রদেশগুলো রয়েছে, নেপলস, সিসিলি, পিডমন্ট, পারমা, মডেনা, টাস্কেনি, এনিওনা, এই সমস্ত জায়গা, ভেনিস, রোম, এই সমস্ত জায়গাগুলো সমস্ত বিদেশি শাসকরা এখানে রাজত্ব করতেন। অস্ট্রিয়া, ফ্রান্স, এই সমস্ত দেশের রাজারা এই ইতালির বিভিন্ন প্রদেশ দখল করে রেখেছিলেন এবং ইতালি, অস্ট্রিয়া এবং ফ্রান্সের রাজাদের আত্মীয়রা এই সমস্ত প্রদেশগুলোতে রাজা হয়ে বসেছিলেন। অর্থাৎ ইতালি, সমগ্র ইতালি দখল করে রেখেছিল বিদেশি শাসকেরা, একমাত্র পিডমন্ট বাদে আর সমস্ত প্রদেশ বিদেশি শাসনের অধিকারে ছিল। এই বিদেশি শাসনের অধিকার থেকে মুক্ত হয়ে ইতালি 1870 সালে ঐক্যবদ্ধ হয়। এই দীর্ঘ ঐক্যবদ্ধ হওয়ার এই দীর্ঘ পথে অনেক ইতিহাস রয়েছে এবং এখানে অনেক ব্যক্তি রয়েছে এই ইতালির ঐক্য আন্দোলনে। প্রথমে মাসিনি, তারপর ক্যাভুর এবং শেষে গ্যারিবোল্ডি, এই তিনজনের ভূমিকা রয়েছে অনবদ্য এই ইতালির ঐক্য আন্দোলনে। তো একেবারে প্রথম পর্যায়ে যখন মাসিনিও রাজনীতিতে আসেননি, সে ঠিক সেই সময় 1800 সালের একেবারে প্রথম দিকে, 19 শতকের প্রথম দিকে ইতালিতে একাধিক গুপ্ত সমিতি গড়ে ওঠে এই ঐক্য আন্দোলনকে পরিচালনা করার জন্য, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য, যুবকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য গুপ্ত সমিতি গড়ে ওঠে। এই সমস্ত গুপ্ত সমিতি অনেক আছে, যেমন অ্যাডেলফি, গুয়েলফি, এই সমস্ত সমিতিগুলির মধ্যে, গুপ্ত সমিতির মধ্যে প্রধান ছিল এই কার্বোনারি। এই কার্বোনারি একটি গুপ্ত সমিতির নাম। তাকে কেন্দ্র করে ইতালিতে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, যার নাম কার্বোনারি আন্দোলন। কার্বোনারি মানে হচ্ছে অঙ্গারবাহী, জ্বলন্ত অঙ্গারবাহী। এই গুপ্ত সমিতিতে যারা যোগদান করতেন তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদেরকে কাঠ কয়লা পোড়াতে হতো। এই কাঠ কয়লা পোড়াতে হতো, অর্থাৎ সেই কয়লা থেকে বা কার্বন থেকে নাম এসছে কার্বোনারি আন্দোলন। তা এই কার্বোনারি আন্দোলনের ভিতর দিয়ে ইতালির ঐক্য আন্দোলন পরিচালিত হতে থাকে এবং এই কার্বোনারি আন্দোলনের যিনি প্রধান ছিলেন সেই মোরলে সালভাতি এবং জেনারেল পেপ, তারা একসাথে মিলিত হয়ে সেই সময়ের অস্ট্রিয়ার যে রাজা ফার্দিনান্দ, যিনি ইতালি দখল করে রেখেছিলেন, ইতালির অনেকটা জায়গা, সেই ফার্দিনান্দের কাছে একটা ডেপুটেশন দেয়, একটা দাবিপত্র পেশ করে যে আমূল সংস্কার করতে হবে, ইতালিতে একটা সংবিধান রচনা করতে হবে। এই সমস্ত দাবিতে তারা ফার্দিনান্দের কাছে একটা দাবিপত্র পেশ করে, কিন্তু ফার্দিনান্দ তাদের এই দাবি কর্ণপাত করেনি। ফলে এই জেনারেল পেপ এবং মোরলে সালভাতি, যিনি কার্বোনারি আন্দোলনের প্রধান ছিলেন সেই সময়, এরা যৌথভাবে একসাথে নেপলসে তারা বিদ্রোহ ঘোষণা করে। কেন নেপলসে? কারণ নেপলস ছিল ইতালির দক্ষিণের প্রদেশ। নেপলসই ছিল কার্বোনারিদের প্রধান ঘাঁটি, সদর দপ্তর ছিল এই নেপলস। তাই নেপলসে বিদ্রোহ শুরু হয়। এছাড়া সান্তা রোসার নেতৃত্বে পিডমন্টেও কিন্তু বিদ্রোহ শুরু হয় উদারনৈতিক সংস্কারের দাবিতে। তা শেষ পর্যন্ত অস্ট্রিয়ার বাহিনী এসে এই বিদ্রোহগুলো দমন করে, পিডমন্টের বিদ্রোহ দমন করে, নেপলসের বিদ্রোহ দমন করে। ঠিক এই সময়ে কিন্তু মাসিনি এই কার্বোনারি আন্দোলনে যোগদান করেছিলেন এবং তিনি এই যখন ধরপাকড় শুরু হয়, অস্ট্রীয় বাহিনী যখন কার্বোনারি আন্দোলনকে দমন করে, তখন তিনিও দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন। অর্থাৎ এই কার্বোনারি আন্দোলনের প্রথম যে বিদ্রোহ, নেপলস বিদ্রোহ, পিডমন্টের বিদ্রোহ, সেই বিদ্রোহ কিন্তু শেষ পর্যন্ত দমিত হচ্ছে। তবে এই বিদ্রোহ ইতালির আরও অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে, পারমা, মডেনা, টাস্কেনি, এনিওনা, এই সমস্ত জায়গায় বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়ে। মূলত এদের একটাই লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করতে হবে, দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, দেশে একটা উদারনৈতিক গণতন্ত্র সেটা প্রতিষ্ঠা করতে হবে, একটা সংবিধান সংস্কার করতে হবে বা একটা সংবিধান চালু করতে হবে। তা শেষ পর্যন্ত এই কার্বোনারি আন্দোলন কিন্তু থেমে যায় বা বন্ধ হয়ে যায়। ইতালি এখানে সামরিক বল প্রয়োগ করে এই কার্বোনারিদেরকে দমন করে।
তবে কার্বোনারি আন্দোলন দমন করলেও বা এই আন্দোলন ব্যর্থ হলেও বা কার্বোনারি গুপ্ত সমিতি ব্যর্থ হলেও পরবর্তীকালে এই কার্বোনারি আন্দোলনের ভিতর দিয়ে উঠে আসে রিস অর্গিমেন্টো মানে পুনর্জাগরণ। নতুন করে ইতালির বুদ্ধিজীবীদের মধ্যে একটা জাগরণ আসে। শিক্ষক, সাহিত্যিক, কবি, ঔপন্যাসিক, ঐতিহাসিক তাদের মধ্যে একটা জাগরণ আসে। তারা উপলব্ধি করে ইতালিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ভাবজগতে এই যে পরিবর্তন ইতালিবাসীর, এটাকে বলা হচ্ছে নবজাগরণ বা রিস অর্জিমেন্টো। এই রিস অর্জিমেন্টোকে কেন্দ্র করে পরবর্তীকালে ক্যাভুর ইতালির ঐক্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যান এবং তাকে পূর্ণতা দেন গ্যারিবোল্ডি। সেটা আলাদা একটা প্রশ্ন বা আলাদা বিষয় যে ইতালির ঐক্য আন্দোলন কিভাবে হয়েছিল এই তিনজন ব্যক্তির হাত ধরে। তাই ইতালির ঐক্য আন্দোলনের একেবারে প্রথম পর্যায়ে ছিল এই কার্বোনারি গুপ্ত সমিতির আন্দোলন, যারা শুরু করেছিল ইতালির ঐক্য আন্দোলন। তাদের মূল লক্ষ্য দেশকে স্বাধীনতা ফিরে দেওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংবিধান প্রবর্তন করা। এই উদ্দেশ্যে অস্ট্রীয় শাসকের কাছে তারা ডেপুটেশন বা সনদপত্র, দাবিপত্র পেশ করে। যখন সেটা ব্যর্থ হয় তখন তারা আন্দোলনের পথে নামে, নেপলস এবং পিডমন্টে বিদ্রোহ হয়। এই বিদ্রোহ শেষ পর্যন্ত দমন করে অস্ট্রীয় বাহিনী। ফলে এই কার্বোনারি আন্দোলন ব্যর্থ হয় এবং এর নেতারা দেশ বিদেশে সব পালিয়ে যায়। পরবর্তীকালে এই কার্বোনারি আন্দোলনকে কেন্দ্র করে রিস অর্জিমেন্টো বা নবজাগরণ শুরু হয়, যাকে পূর্ণতা দিয়েছিলেন ক্যাভুর এবং গ্যারিবোল্ডি। ইতালি ঐক্য আন্দোলন সম্পন্ন করেছিলেন। তো এবার এই 5 নম্বরে অ্যান্সার তুলে ধরছি অন স্ক্রিনে। কার্বোনারি আন্দোলন মার্কস 5। 19 শতকের প্রথমার্ধে ইতালিতে যে সমস্ত গুপ্ত সমিতির উদ্ভব ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল কার্বোনারি কথাটির অর্থ জ্বলন্ত অঙ্গারবাহী। এই সংগঠনের সদস্যরা পুরাতন পদ্ধতি, প্রথা ও বিদেশি শাসনের বিনাশের জন্য ধর্মীয় অনুষ্ঠান হিসাবে কাঠ, কয়লা পোড়াতেন বলে এদের নাম হয়েছিল কার্বোনারি। এর প্রধান কর্মকেন্দ্র ছিল ইতালির নেপলসে। ইতালি থেকে বিদেশি শাসনের অবসান ঘটানো এবং গণতান্ত্রিক শাসন পদ্ধতি প্রতিষ্ঠা করাই কার্বোনারি দলের প্রধান উদ্দেশ্য ছিল। এছাড়া ইতালিবাসীর ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজতন্ত্রের মেলবন্ধন ঘটিয়ে এক নতুন সংবিধান রচনা করাও এই দলের অন্যতম উদ্দেশ্য ছিল। প্যারা করে কার্বোনারি গুপ্ত সমিতির মধ্যে মোরলেস সালভাতি এবং জেনারেল পেপ কার্বোনারি গুপ্ত সমিতির প্রধান মোরলেস সালভাতি এবং জেনারেল পেপ মিলিত হয়ে প্রথম ফার্দিনান্দের কাছে সংস্কারের দাবি জানিয়ে ব্যর্থ হলে নেপলসে বিদ্রোহের সূচনা করেন 1820 জুলাই। এরপরেই সান্তারোসার নেতৃত্বে পিডমন্টে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের আগুন একে একে ছড়িয়ে পড়ে লম্বার্ডি, পারমা, মডেনা, বুলগনা, এনিওনা, এমনকি পোপের রাজ্যেও। অবশেষে অস্ট্রিয়া ও পোপের মিলিত বাহিনী ইতালির এইসব অঞ্চলে কার্বোনারি বিদ্রোহকে দমন করে। প্যারা করে ইতালির বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কার্বোনারি আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এর কারণ ছিল উপযুক্ত রাজনৈতিক আদর্শ ও গঠনমূলক পরিকল্পনার অভাব। সামরিক দুর্বলতা কার্বোনারি আন্দোলনকে ব্যর্থ করে। অস্ট্রিয়া পোপের মিলিত বাহিনী বা সামরিক শক্তির কাছে কার্বোনারিদের সামরিক শক্তি হার মানে বিদ্রোহীদের মধ্যেকার অনৈক্য আন্দোলনকে ব্যর্থ করে দেয়। কার্বোনারি আন্দোলনের নেতৃবর্গ কোনো সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ না করায় ইতালির সকল মানুষ এই আন্দোলনে যোগ দেয়নি। ঐতিহাসিক লিপসনের মতে লক্ষ্য ও কর্মসূচির মধ্যে মিল থাকার অভাবেই বিদ্রোহগুলির সমাপ্তি ঘটে। প্যারা করে শেষ প্যারা। কার্বোনারি আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। কার্বোনারি আন্দোলনের ফলস্বরূপ সমগ্র ইতালি জুড়ে জাতীয়তাবাদী জাগরণ ঘটে, যা রিস অর্জিমেন্টো বা পুনরুত্থান নামে পরিচিত। কার্বোনারি আন্দোলন ইতালিবাসীর হারানো গৌরব নতুন করে তুলে ধরে তাদের জাতীয়তাবাদ সম্পর্কে সচেতন করে তোলে। কার্বোনারি আন্দোলন ইতালিবাসীকে বুঝিয়ে দেয় যে ইতালির বিভিন্ন রাজ্যে যেসব শাসক অধিষ্ঠিত রয়েছেন তারা অস্ট্রিয়ার মদতেই শক্তিমান। তাই ইতালিবাসীর প্রধান শত্রু হলো অস্ট্রিয়া। তো এই ছিল কার্বোনারি আন্দোলনের ওপর টিকা প্রশ্ন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।